রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত করেছে সিন্ডিকেট। বিকেলে উপাচার্যের বাসভবনে জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। 25 সেপ্টেম্বর হতে যাওয়া রাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে সিন্ডিকেটকে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে উপ উপাচার্য সহ অন্যান্যদের লাঞ্ছিত করার ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। তবে সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষকদের একাংশ। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠন তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। 3 দিন পরই রাকসু নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল প্রার্থীরা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠাৎ সিদ্ধান্ত পোষ্য কোটা বহালের। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। ছাত্রদল, শিবির সহ সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কোটার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উপ উপাচার্য সহ কয়েকজন কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। চলমান পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। সিদ্ধান্ত হয় পোষ্য কোটা বাতিলের। গতকাল ভাইস চ্যান্সেলর মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে, ঠিক সেই সিদ্ধান্তটাই এ পর্যন্ত বহাল আছে এবং সিন্ডিকেটকে রিপোর্ট করা, সিন্ডিকেটকে জানানো হয়েছে। সিন্ডিকেট সেটাকে যেভাবে শুনেছেন তাতে সিন্ডিকেট অন্য কোনো মতামত দেননি। ভাইস চ্যান্সেলরের যে ঘোষণা সেটাই বহাল আছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারীদের একাংশ। তিনি যখন আশ্রয় নেওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়, তখনও কিছু ছাত্র আমরা দেখেছি তারা তাকে হাত ধরে টেনে সিঁড়িতে বসিয়ে দেন। ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে, কিছুই হচ্ছে না। তো এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ পরিণতি হবে। আমরা সুবিচার চাই। আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচিতে ফিরে যাব। এটি যদি আজকের মধ্যে সমাধান না হয় তাহলে আগামীকাল থেকে পূর্ণ দিবস, অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি থাকবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা বহালের দাবিতে দিনব্যাপী শাটডাউন কর্মসূচি পালন করা হয়। শাটডাউনের কারণে বিশ্ববিদ্যালয় অফিস ও ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। রাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায়ও দেখা যায়নি। রাকসু হবে কিনা এই বিষয়ে আমরা আসলে সন্দিহান। যাদের হচ্ছে কোনো টিউটোরিয়াল বা পরীক্ষা আছে, আমরা এখন কনফিউজ যে পূজার আগে আমরা বাসায় যাইতে পারবো কিনা। রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কোনো ভাবে আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে। রাকসু হবে কিনা এটা নিয়ে একটু হচ্ছে দ্বিধা আছে। 35 বছর প্রতীক্ষার পর 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ ও তার দোসররা রাজনৈতিকভাবে অপরাধ করেছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। ট্রাইব্যুনাল চাইলে স্বপ্রণোদিতভাবেও এই বিষয়ে নির্দেশনা দিতে পারেন। আরও জানাচ্ছেন হুমান চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিলেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রপক্ষের 47তম সাক্ষী হিসাবে নাহিদ ইসলামের জেরা রোববার শেষ হয়। পরে নাহিদ সাংবাদিকদের বলেন, এটা শুধু ব্যক্তিগত সংগঠিত অপরাধ নয়, বরং রাজনৈতিক অপরাধ। তাই দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোসরদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত। পরে 48তম সাক্ষ্য দেন আলী আহসান জুনায়েদ। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত। ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে। ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধে দলের বিচারের সুযোগ রয়েছে। ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে, দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধে সেটা করা সম্ভব। স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান,
পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে, সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে, তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে, সেটা আরেকটা প্রক্রিয়া। কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে, সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে। দুটো রাস্তাই ওপেন আছে। আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সায়ান হোসেন আয়ান। সাক্ষ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী। এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে নামে বেনামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। রাতভর অভিযান চালিয়ে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার হওয়া 23 বস্তা নথি থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিড গ্রুপের এক কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজের প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের নামে 25 কোটি টাকা ঋণ অনুমোদন করে ইউসিবিএল ব্যাংক চট্টগ্রামের পোর্ট শাখা। পরে সেই টাকা আরামিড গ্রুপের অপর কর্মচারীদের নামে সৃষ্ট আলফা ট্রেডিং, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামে আলাদা 4টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে স্থানান্তর করে পাচার করা হয়। এই অভিযোগে বুধবার রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য পায় দুদক। পরে আদালতের আদেশে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে আরও 23 বস্তা নথির সন্ধান পায় তারা। ভোররাতে জাবেদের পারিবারিক গাড়ি চালকের বাড়িতে অভিযান চালিয়ে সেসব নথি জব্দ করে দুদক। 23 বস্তা বিভিন্ন আলামত পেয়েছি এই মামলার, যেগুলোর মধ্যে আমরা দেখলাম প্রাথমিকভাবে যে ওনার যে বিভিন্ন যে আরামিড গ্রুপের যে দলিল দস্তাবেজ আছে, তারপর ওনার যে সম্পত্তিগুলো আছে, এই সংক্রান্ত ডকুমেন্টগুলো এখানে আছে। এদিকে সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে চট্টগ্রামের সিনিয়র মেট্রোপলিটন স্পেশাল জজ মোহাম্মদ আব্দুর রহমানের আদালত। এই নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। গেল 24 জুলাই সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রী সহ 31 জনের বিরুদ্ধে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল থেকে 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। আগামীতে যারা দেশে বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি এ কথা বলেন অর্থনীতিকে রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে, ভবিষ্যতে অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে আমির খসরু বলেন এলডিসি উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন এলডিসি উত্তোলন স্থগিত নয় বরং পেছানো প্রয়োজন। এই মুহূর্তে এলডিসি উত্তোলনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। বৈঠকে 11 জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন। আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে সকলে একটাই কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে, একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই, যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তাহলে এই মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি। এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে।
বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করে জামায়াতে ইসলামী বিভাজনের রাজনীতির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, বালু ও পাথর উত্তোলনের সাথে জামায়াতের নেতাকর্মীদের নামও পাওয়া যাচ্ছে, কিন্তু গণমাধ্যমে কায়দা করে শুধু বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির 15 বছরের আপোষহীন সংগ্রামের ফলে স্বৈরাচারের বিদায় হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড়, এই মূল মন্ত্রে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। উপদেশটা শুরু করলেন, এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল। আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি, বালু উত্তোলন, এই সেই। তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে। আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি, পথ স্থগিত করছি, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি, সেটা তো বলছেন না। আমরা দেখি খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন।